সকালে হঠাৎ থেকে হুজুরের সেন্স বোঝা যাচ্ছে না, তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি। হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন। চট্টগ্রামের হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীরা। 8টার দিকে আমার সাথে কথা বলতেছি শীত শীত লাগতেছে, গায়ে একটা মালসি দিয়েছি, ওইদিকে ফিরে শুয়েছেন। 8 ঘন্টা প্রায় কি 1 ঘন্টা পরে হুজুরের চেঞ্জ পাচ্ছি না। মাদ্রাসার শোরাপক্ষে যে সিদ্ধান্ত দেন ওই সিদ্ধান্ত গ্রহণ করে তাকে দাফন কাফন করা হবে। আগে থেকে কিডনির সমস্যা ছিল, ডায়াবেটিস ছিল, হাইপারটেনশন ছিল, আইএস যে সমস্যাগুলো ছিল, মানে মাল্টিপল লোক হুজুরের মধ্যে ছিল। আমরা হুজুরকে যখন পাইছি এখানে আনছে তখন আমরা মৃত অবস্থায় পাইছি। হাটহাজারীর মাদ্রাসায় জানাজা শেষে নিয়ে যাওয়া হবে ফটিকছড়ির গ্রামের বাড়িতে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফার্মেসিতে মডার্নার টিকা জব্দের ঘটনায় মামলা। টিকার চাহিদা বাড়ার সুযোগে অসাধু চক্রের তৎপরতা, ব্যবস্থাপনা সংকটকে দুষছেন বিশেষজ্ঞরা। করোনায় অর্ধশতাধিক মৃত্যু। আদালত থেকে হাজতে নেয়ার সময় টানা হ্যাচড়ায় পড়ে গেলেন চিত্রনায়িকা পরিমণি। দেওয়া হয়নি জামিন। মাদক মামলায় আবারও 1 দিনের রিমান্ডে। মেট্রো রেলের 3 সেট ট্রেন এখন দিয়াবাড়ির ডিপোতে। কালো চলবে কোচ আনলোডিং। 19 ধাপে যাচাই হবে চলাচলের সক্ষমতা। এবং 5 মাস পর খুলল দেশের সব পর্যটন কেন্দ্র। কক্সবাজারে তারকা মানের হোটেলের বুকিং শেষ, স্বস্তিতে ব্যবসায়ীরা। হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীরা। তার প্রথম নামাজে জানাজা হাটহাজারীর মাদ্রাসায় এবং দ্বিতীয় জানাজা ফটিকছড়ির গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে চট্টগ্রাম নগরীর সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে মারা যান হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও হেফাজতের নেতাকর্মীরা। হাসপাতালে জড়ো হন শত শত কর্মী। রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাইছেন, ওষুধ খাইছেন, সুন্দর মতো সকালেও উঠছেন। 8টার দিকে আমার সাথে কথা আমি বলতেছি শীত শীত লাগতেছে, গায়ে একটা মালসি দিয়েছি, ওইদিকে ফিরে শুয়েছেন। 8 ঘন্টা প্রায় কি 1 ঘন্টা পরে হুজুরের চেঞ্জ পাচ্ছি না। হুজুর তো শরীর একবারে ভালো ছিল, আর রাত্রে গতকাল কেউ নাজিরাট মাদ্রাসায় একদম পড়াইছে, রাত্রে ভালো ঘুমাইছে, সবকিছু ভালো। স্বজনরা জানান বুধবার সন্ধ্যার পর হাটহাজারী মাদ্রাসায় হঠাৎই বাবুনগরী অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থা অবনতি হলে বৃহস্পতিবার বেলা 11টার দিকে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। আধা ঘন্টা পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন বাবুনগরীকে। মানে মৃত অবস্থায় পাইছি আমি, মানে আমরা এখানে 12:30-এর দিকে আমরা মৃত্যুর টাইমটা করছি। আর হুজুর তো আগে থেকে কিডনির সমস্যা ছিল, ক্রনিক কিডনির সমস্যা ছিল, ডায়াবেটিস ছিল, হাইপারটেনশন ছিল, আইএস যে সমস্যাগুলো ছিল। মাদ্রাসার শোরাপক্ষে যে সিদ্ধান্ত দেন ওই সিদ্ধান্ত গ্রহণ করে তাকে দাফন কাফন করা হবে। 67 বছর বয়সী বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামের মেহেদীবাগে আছেন রিপোর্টার শফিকুল আলম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, বাবুনগরীর দাফন কোথায় হবে জানতে পেরেছেন কি? এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? হ্যাঁ তাসনিন, আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি যে হেফাজত ইসলামের ঊর্ধ্বতন যে নেতাকর্মীরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে ঠিক 7:30 হাটহাজারী দারুল উলুম যে মাদ্রাসা রয়েছে সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে কিন্তু তার যে গ্রামের বাড়ি ফটিকছড়ি যে বাবুনগর রয়েছে সেখানেই কিন্তু তাকে দাফন করা হবে। অর্থাৎ তার বাবুনগরের নাম অনুসারে তার নাম রাখা হয়েছিল বাবুনগরী। আপনাকে জানিয়ে রাখি এখন থেকে ঠিক 12:25 কিন্তু আল্লামা বাবুনগরীর মৃত্যু হয় এবং চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম। চিকিৎসকরা যেটি বলছেন সেটি তার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগ ছিল, ডায়াবেটিস ছিল এবং কিডনির জটিলতা ছিল। এইসব কারণে কিন্তু তার মৃত্যু হয়ে বলে তারা নিশ্চিত করেছেন এবং তারা এটাও বলেছেন যে তিনি আসার পথে কিন্তু তার মৃত্যু হয়েছে এবং তারা বলছেন যে ঠিক 12:25-এর দিকে যখন এখানে আনা হয়েছে তখন কিন্তু তারা সাথে সাথে বলেছেন যে এটা মৃত্যু হয়ে, অর্থাৎ আনার পথে তার মৃত্যু হয়েছে। আর কি জানিয়ে রাখি এখানে হাটহাজারীর মাদ্রাসা তো এখন যে হাটহাজারীর যে হাজার হাজার কিন্তু
শিক্ষকরা এবং হাজার হাজার ছাত্ররা কিন্তু হাটাজারি মাদ্রাসার দিকে যাচ্ছে, কারণ তার অনুসারীরা রয়েছে চট্টগ্রাম বিভিন্ন এলাকায়। এবং এই যে সিএসসি হাসপাতাল রয়েছে এখানে যারা ছিল তারাও কিন্তু ইতিমধ্যে রওনা হয়েছে হাটহাজারী মাদ্রাসার পথে। এবং তথ্য জানিয়ে রাখি, জুনায়েদ বাবুনগরী কিন্তু 1953 সালে কিন্তু 6 অক্টোবর কিন্তু তার জন্ম হয় এবং আজকে কিন্তু 12:25 তার মৃত্যু হয়েছে। এবং তিনি দীর্ঘদিন ধরে হেফাজতে ইসলামের বিভিন্ন পদে ছিলেন এবং সর্বশেষ গত 18 সেপ্টেম্বর আল্লামা আহমদ শফির মৃত্যুর পর কিন্তু কিছুদিন পর কিন্তু তিনি দায়িত্ব নিয়েছেন। এখনও কিন্তু কিছুদিন আগেও কিন্তু আবার তাকে আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে, হেফাজতে ইসলামের আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব পালন করছেন। এই বিষয়ে একটি জটিলতা যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা একটি প্রশ্ন করেছিলাম কে হতে পারে পরবর্তী আমি। তারা বলছেন যে এখন যেহেতু দাফন কাফনের কাজ সম্পূর্ণ হবে এরপরে কিন্তু মসজিদে সূরা বৈঠক হবে হাটহাজারী মাদ্রাসায়, সেখানে বসেই কিন্তু সিদ্ধান্ত নেবে কে পরবর্তী হেফাজতে ইসলামের আমিরের দায়িত্ব পালন করছেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি, এখানে হাজার হাজার শিক্ষকরা এবং তার যে অনুসারীরা ছাত্ররা এসেছেন তারা কান্নায় ভেঙে পড়েছিলেন এবং কান্না ভেঙে পড়ার পর কারণ কিন্তু কিছুক্ষণ আগে এখন থেকে প্রায় 20 থেকে 25 মিনিট আগে কিন্তু আল্লামা বাবুনগরীর লাশ যে অ্যাম্বুলেন্সে করে হাটহাজারী পথে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে হাটহাজারী মাদ্রাসা রাখবে, সেখান থেকে আবার তাকে তার মরদেহ দেখানোর জন্য তার গ্রামের বাড়ি বাবুনগরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আবার এনে জানাজা পড়ার পর কিন্তু তার দাফন সম্পন্ন করা হবে যে তার গ্রামের বাড়ি যেখানে ফটিকছড়ির বাবুনগর, সেখানে তার দাফন সম্পন্ন করা হবে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, আমরা জানি যে হেফাজতে ইসলাম নিয়ে বিভিন্ন বিরোধ আছে এবং বিভিন্ন নেতৃত্ব নিয়ে বিভিন্ন বিরোধ আছে, সেই বিষয়ে তারা কোনো কথা আজকে বলতে রাজি হয়নি। তারা বলছেন যে সেটি পরবর্তীতে আসলে নেতা নির্বাচিত হবে সেটি পরবর্তীতে তারা জানাবেন। আবারও জানিয়ে রাখি, আল্লামা আহমদ শফির কিন্তু 1953 সালে কিন্তু তার জন্ম হয়েছিলেন চট্টগ্রামের হাটহাজারীর যে ফটিকছড়ি যে বাবুনগর সেখানে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হাটহাজারীতে 7:30 তার জানাজা অনুষ্ঠিত হবে। হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন, সে বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শফিকুল আলম। আদালত থেকে হাজতে নেয়ার সময় টানা হ্যাচড়ায় পড়ে গেলেন চিত্রনায়িকা পরীমণি। পরী আইনজীবীকে বলেছেন কারাগারে অসহনীয় কষ্টের কথা। তার আইনজীবী বলছেন নারী ও অসুস্থ বিবেচনায় তাকে জামিন দিতে পারত আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন আগের জিজ্ঞাসাবাদে এলোমেলো তথ্য দিয়েছেন তিনি, এ কারণে তার একদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আর মামলার এ পর্যায়ে কোনো বিবেচনাতেই তিনি জামিন পেতে পারেন না। আদালত থেকে হাজতে নেয়ার সময় বিপুল সংখ্যক পুলিশের মধ্যেই টানা হেঁচড়ায় হঠাৎ মাটিতে পড়ে যান চিত্রনায়িকা পরীমণি। এর আগে বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে পরীকে তোলা হয় আদালতে। এরপর শুরু হয় রিমান্ড ও জামিন শুনানি। শুনানি শেষে পরীমণিকে একদিনের জিজ্ঞাসাবাদে সিআইডিতে পাঠান আদালত। খারিজ হয়ে যায় জামিন আবেদন। পুনরায় রিমান্ডে নেওয়াকে অযৌক্তিক দাবি করে তার আইনজীবী বলছেন নারী, সামাজিক মর্যাদা ও অসুস্থ বিবেচনায় জামিন পাওয়ার যোগ্য ছিলেন পরী। দীর্ঘদিন রিমান্ডে ছিল এবং সে এখন কোয়ারেন্টাইনে আছে, জেল কাস্টডিতে কাশিমপুরে কোয়ারেন্টাইনে আছে এবং তার যে লাইফস্টাইল সেই লাইফস্টাইল অনুযায়ী সে এখানে থাকতে পারছে না। তার নিয়মিত ওষুধ নিতে হয়। সে ভার্টিগো রোগে, আপনারা জানেন সে ভার্টিগো রোগে আক্রান্ত এবং সে মানসিকভাবে এবং শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়েছে। আদালতে আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন এই চিত্রনায়িকা, বলেছেন কারাগারে কষ্টেই আছেন তিনি। পরীমণি সাথে আমাদের কথা হয়েছে, সে বলেছে যে আমি থাকতে পারছি না, আমি অসুস্থ, আমি এইভাবে যে বেশি দিন থাকি আমার অবস্থা খুবই সংকটাপন্ন হতে পারে। রাষ্ট্রপক্ষ বলছে নারী, অসুস্থতা ও সামাজিক মর্যাদা কোনো বিবেচনাতেই এখনই জামিন পাওয়ার হকদার নন তিনি। যেহেতু একটু অধিক পরিমাণ মাদক প্লাস নতুন ধরনের যে ভয়াবহ মাদক এলএসডি এবং আইস, এই ধরনের মামলা কিন্তু অন্যান্য আসামিরাও কিন্তু এখন পর্যন্ত তারা জামিন পাচ্ছে না। অতএব এখানে নারী বা পুরুষ সেটা বিভেদ করলে চলবে না। এদিকে পরীমণিকে এক নজর দেখতে আইনজীবী ও সাধারণ মানুষের ভিড় ছিল আদালত প্রাঙ্গণে। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় পরীমণিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনা প্রসঙ্গ। একদিকে করোনা টিকার জন্য কেন্দ্রে কেন্দ্রে ভিড়, হাহাকার, অন্যদিকে মূল্যবান টিকাও এখন মিলছে পাড়া মহল্লার ফার্মেসিতে। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলছে তদন্ত করে এই ঘটনার পেছনে কারা জড়িত তা বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আর বিশেষজ্ঞদের মত ব্যবস্থাপনার সংকটেই এই পরিস্থিতি তৈরি হলো। তবে
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে টিকা চোরা কারবারিদের ধরতে নজরদারি বাড়ানো হচ্ছে, খোঁজা হচ্ছে টিকা পাচারকারীদেরও। দেশে কোভিড টিকার ক্ষেত্রে দিনকে দিন বাড়ছে চাহিদা। নিবন্ধনের পরও SMS না পাওয়ার কারণে বাড়ছে প্রতীক্ষার প্রহরও। ভান্ডারে টিকা স্বল্পতায় কৌশলগতভাবেই চালানো হচ্ছে ভ্যাকসিনেশন কার্যক্রম। এরই মধ্যে বুধবার রাতে দেশে সরকারি টিকা পাওয়া গেছে ফার্মেসিতে। গেল 7 মাস ধরে দেশে টিকা কার্যক্রম চললেও এই প্রথম ভ্যাকসিন বাইরে পাওয়ার নজির তৈরি হলো। খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এই ঘটনায় স্পষ্ট কিছু না জানিয়ে বলছেন তদন্ত করা হচ্ছে কারা ভ্যাকসিন স্টোরেজের বাইরে নিয়েছে। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, অবশ্যই এটা ইনভেস্টিগেশন চলতেছে, তদন্ত কমিটি হচ্ছে, আমি যতটুকু জানি। এদিকে দক্ষিণখানে ভ্যাকসিনের অবৈধ মজুদ পাওয়া নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও নড়ে চড়ে বসছেন। তাদের দাবি গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হবে। টিকা যাতে কেউ এই ধরনের বিভিন্ন জায়গা থেকে চুরি করে বা অন্য কোনোভাবে বা ভেজাল টিকা কোথাও বিক্রি বাজারজাত করতে না পারে বা কোনো জায়গায় পুশ করতে না পারে, এই জন্য কিন্তু সারা ঢাকা শহরে আমাদের নজরদারি অব্যাহত আছে। তবে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা বিশ্লেষকদের দাবি ব্যবস্থাপনায় ত্রুটি নাকি গাফিলতি সেটি দ্রুত উদ্ঘাটন করা জরুরি। এটা অবশ্যই আমাদের কিছু ল্যাপসেস, আমাদের দুর্বলতা স্টোরেজ ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে আছে। এটা যেন এরকমের জন্য পুনরাবৃত্তি না হয়, এই জন্য জরুরি ব্যবস্থা নেওয়া। দেশে এখন পর্যন্ত নিবন্ধন করেও টিকা না পাওয়া ব্যক্তি প্রায় 2.25 কোটি, অথচ দিনে প্রথম ডোজ দেয়া হচ্ছে 2 লাখেরও কম। এ হারে টিকা দেয়া হলে বর্তমানে নিবন্ধন করা সব ব্যক্তির প্রথম ডোজ নিশ্চিতেই সময় লেগে যাবে 3 মাসের বেশি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, আমরা জানি টিকা আসা থেকে শুরু করে কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত অন্তত নিরাপত্তার সঙ্গে নেওয়া হয়, তাহলে এই টিকা কিভাবে ফার্মেসিতে গেল, স্বাস্থ্য অধিদপ্তর কি বলছে? তাজনীন, আসলে যদি বলতে যাই এটি মূলত একটি বড় একটি প্রশ্ন যে টিকা সরবরাহ যে প্রক্রিয়া এবং যে বিতরণ প্রক্রিয়া সেটি কিন্তু খুবই নিরাপত্তার সঙ্গে সেটি নিশ্চিত করা হয় এবং সেটি কিন্তু অত্যন্ত খুবই স্পর্শকাতর বিষয়। আপনাকে যদি আমরা যদি বলতে যাই যে দেশে টিকা আনা থেকে শুরু করে একেবারে যেই কেন্দ্রের যাওয়া পর্যন্ত যে বিষয়গুলো, যখন দেশে টিকা অবতরণ করে তখন কিন্তু নিরাপত্তার সঙ্গে EPI কিংবা অন্য অন্য যে সংরক্ষণ যে স্টোরগুলো রয়েছে সেখানে রাখা হয়। তারপরও কিন্তু যে অত্যন্ত নিরাপত্তার সঙ্গেই কিন্তু সেগুলো কেন্দ্রে পাঠানো হয়েছে এবং প্রতিটা জায়গাতেই কিন্তু যে রেজিস্টার্ড করে রাখা হয়, অর্থাৎ কতগুলো টিকা দেওয়া হলো, বিতরণ করা হলো, পৌঁছে দেওয়া হলো, সবগুলো কিন্তু যে রেজিস্টার্ড করা থাকে। কিন্তু এর মধ্যেও কি করে যে এই টিকাগুলো বাইরে চলে গেল সেটি নিয়ে কিন্তু বড় ধরনের একটি প্রশ্ন তৈরি হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে যে টিকা কোভিড টিকা সংগ্রহ, ব্যবস্থাপনা ও বিতরণ বিষয়ক যে জাতীয় কমিটি রয়েছে তার সদস্য সচিবের সঙ্গে ফোনে কথা হয়েছিল। তিনি আসলে যেটি বলতে আমাকে বলেছিলেন যে পুরো বিষয়টি আসলে যে তাদের কাছে একটি প্রশ্ন সাপেক্ষ বিষয়, তারা আসলে যে সব কিছু এটি তদন্ত করে দেখবেন এবং যে তিনি আসলে যেমনটি আমাকে বলেছিলেন যে তারা যে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদেরকে তারা অবহিত করেছেন এবং সেই অনুযায়ী কিন্তু তদন্ত করে পুরো বিষয়টি মানে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছিলাম, তাকে একাধিকবার তাকে ফোন দেওয়া হয়েছিল, কিন্তু যে ফোনে আমরা আসলে তাকে মানে ধরতে পারিনি। অন্যদিকে যে টিকা কোভিড টিকা বিষয়ক যে জাতীয় যে কমিটির অর্থাৎ যে ব্যবস্থাপনা বিষয়ক যে জাতীয় কমিটির যে চেয়ারপারসন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর সেব্রিনা ফ্লোরা, তার সঙ্গেও আমি একাধিকবার ফোনে মানে চেষ্টা করেছিলাম, কিন্তু তাকেও আসলে যে সংযুক্ত করা যায়নি। তো এই পুরো বিষয়টি নিয়ে আপনারা জানেন যে দক্ষিণখান মানে পুলিশের তরফ থেকে একটি মামলাও করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে যেটি বলা হয়েছে যে পুরো প্রক্রিয়াটি খতিয়ে দেখা হবে এবং কিভাবে টিকাটি বাইরে গেল। যেহেতু খুবই একটি যে স্পর্শকাতর বিষয়, একদিকে হলো টিকা নিশ্চিত করতে হবে সব মানুষের জন্য, মানুষের আগ্রহ বাড়ছে, অন্যদিকে আসলে যে টিকা বাইরে চলে যাওয়া, পুরো বিষয়টি আসলে যে মানে কর্তৃপক্ষেরও যে এখানে ব্যবস্থাপনার ক্ষেত্রেও একটি যে ত্রুটি হিসেবেই দেখছেন জনস্বাস্থ্যবিদরা। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। তাজনীন, করোনা টিকার প্রসঙ্গে বিস্তারিত জানাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। চট্টগ্রামের টিকা কেন্দ্রগুলোতে আজও উপচে পড়া ভিড়। টিকার জন্য একজনকে লাইনে অপেক্ষা করতে হয়েছে 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন টিকা নিতে আসা বয়স্করা। এমনকি
লাইনে ছিল না স্বাস্থ্যবিধির কোনো বালাই। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত ফেরদৌস লিপি রিপোর্টে। চট্টগ্রামের করোনার প্রধান টিকা কেন্দ্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার টিকার এই লাইন হাসপাতাল ছাড়িয়ে মূল সড়ক পর্যন্ত চলে গেছে, যেখানে টিকা নিতে আসা এক একজনকে দাঁড়াতে হয়েছে 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত। সবচেয়ে বেশি অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয় বয়স্কদের। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। ওখান থেকে পুলিশে সাইড দিয়ে লোক ঢুকেছে, লাইন টানতেছে না আর কি, আমরা দাঁড়াই আছি, এখন ব্যথা করতেছে, 3 ঘন্টা দাঁড়াইছি, দাঁড়াইতে পারতেছি না, তারপরেও কষ্ট করে দাঁড়াচ্ছি, দেখতেছি যে ভিতরে ভিতরে লোকজন ঢুকে ফেলছে। এমনকি পরপর 2 দিন এসেও টিকা না পাওয়ার আশঙ্কা করছেন কেউ কেউ। SMS অতিরিক্ত বেশি দিয়েছে, যে জন্য সারাদিন দাঁড়ায়ও জায়গা পাওয়া যাইতেছে না, মানে চান্স পাওয়া যাচ্ছে না এটা আর কি। চট্টগ্রামে সর্বশেষ শনিবার 3,35,280 ডোজ টিকা এসেছে। এর মধ্যে মডার্নার 1,36,080 ডোজ এবং সিনোফার্মের 1,99,200 ডোজ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনায় প্রাণহানি ও শনাক্তের হার কমছে। 24 ঘন্টায় রাজধানী বাদে সারা দেশে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 78 জন। সবচেয়ে বেশি 20 জন মারা গেছেন সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে। সর্বোচ্চ শনাক্তের হার ফরিদপুরে 27.32%। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কিছুটা ক্ষান্ত হয়েছে প্রাণঘাতী ডেল্টা ভেরিয়েন্ট। গত কয়েকদিনে কমেছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা। অনেক হাসপাতালের শয্যা ফাঁকা হওয়ায় করোনা ইউনিটের পরিসর ছোট করার কথা ভাবছে কর্তৃপক্ষ। তবে কাটেনি আইসিইউ সংকট। প্রতিদিন এই কিছু রোগী করে কমতেছে। আমরা আশা করছি যে আগামী 15-20 দিনের মধ্যে আরও রোগী ইনশাল্লাহ কমে যাবে, এবং এই জন্য আমরা কিছু কিছু ওয়ার্ড যেটা করোনা ডেডিকেট করেছিলাম সেগুলোকে নর্মাল ওয়ার্ডে শিফট করব। করোনা ও উপসর্গে সিলেট মেডিকেলে সর্বাধিক 20 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 26.77%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে 9 জন মারা গেছেন। তাদের মধ্যে পাবনারই 5 জন। শনাক্তের হার কমে দাঁড়িয়েছে 15.02%। এছাড়া 5 জন করে মারা গেছেন যশোর ও বগুড়ায়। মেডিকেলে আসার পর এখন যে চিকিৎসাগুলো পাওয়ার পর এখন মানুষ আতঙ্ক থেকে দূর হচ্ছে। ডাক্তার প্রেসক্রিপশনকে দিল, ওষুধ দিল, আবার বাসা নিয়ে চলে যাচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় মারা গেছেন 7 জন। শনাক্তের হার 18.83%। আইসিইউতে আসলে তুলনামূলকভাবে একটু সিট সংখ্যা কম, রোগীর সংখ্যা অনেক বেশি। করোনা ও উপসর্গ নিয়ে 6 জন করে মারা গেছেন চট্টগ্রাম, কুমিল্লা ও চাঁদপুরে। শনাক্তের হার চট্টগ্রামে 13.43%। আইসিইউতে বলছে অনেক চেষ্টা করছে, নিতে পারি নাই, এবার এখন 8-10 ভিতরে মারা গেল। অক্সিজেন লাগে টাইমের তৈরি আছি, অক্সিজেন আছে প্রচুর, কিন্তু অক্সিজেন 1 মিনিটে লেখলুম জানা। খুলনার হাসপাতালগুলোতে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। এছাড়া বিভাগের সাতক্ষীরা ও ঝিনাইদহ জেলায় 2 জন করে মারা গেছেন। শনাক্ত ও মৃতের সংখ্যা কমেছে রংপুর বিভাগেও। গত 24 ঘন্টায় রংপুর মেডিকেলে 1 ও ঠাকুরগাঁওয়ে 2 জন মারা গেছেন। টাঙ্গাইলে 4 ও ফরিদপুরে 2 জন মারা গেছেন করোনা ও উপসর্গ নিয়ে। ফরিদপুরে সর্বোচ্চ শনাক্তের হার 27.32%। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। ক্রমেই অবনতির দিকে রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি। বেশি আক্রান্ত হচ্ছে 1 থেকে 5 বছরের শিশুরা। ঢাকা শিশু হাসপাতালের তথ্য অনুযায়ী গত 1 মাসে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা দ্বিগুণেরও বেশি। শতকরা প্রায় 90% রোগীই রাজধানীর। জ্বরে আক্রান্ত হলে দ্রুত ডাক্তারের কাছে আসার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর মধ্য পাইকপাড়ার 10 বছরের শিশু সিয়াম 6 দিন ধরে জ্বরে আক্রান্ত, সেই সাথে বমি। 3 দিন আগে ডেঙ্গু ধরা পড়লে ভর্তি করা হয় ঢাকা শিশু হাসপাতালে। দ্রুতই তার রক্তের প্লাটিলেট কমে 23,000-এর নিচে নেমে আসে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় আইসিইউতে। সিরিয়াস অবস্থা, কাল রাত থেকে পেটটা ফুলে গেছে, পেটটা ব্যথা করতেছে। কালকে থেকে বলতেছে যে আইসিইউতে নিতে, মানে আমাদের পক্ষে সম্ভব হয় নাই, তো এই জন্য নিতে পারিনি। সিয়ামের মতো অনেক শিশুই এখন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।
তাদের মধ্যে 1 থেকে 5 বছর বয়সী শিশুই বেশি। এদের অনেকেই জ্বরে আক্রান্ত হলে প্রথমে ভাইরাসজনিত জ্বর মনে করে দেরি করায় শারীরিক অবস্থা খারাপের দিকে চলে যায়। ফার্টিলিটি একবার উঠানামা করতেছে, একদিনের মধ্যে হুট করে অনেক বাড়ে আবার কমে যায়। আজকে মাত্র 19 তারিখ, এর ভিতরে 214 জন বাচ্চা আগস্ট মাসেই ভর্তি হয়েছে। তো গত 2 সপ্তাহ যাবত আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রোগী বেশি পাচ্ছি, 5 থেকে 10 বছর বয়সী রোগীগুলো বেশি। প্রতি বছর বৃষ্টির সময় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, এই সময়টাতে নগর কর্তৃপক্ষের তৎপরতার পাশাপাশি সতর্ক থাকতে হবে জনগণকেও। সিটি কর্পোরেশনের কার্যক্রম, জনগণের সম্পৃক্ততা এবং মিডিয়ার ভূমিকা, এই সবগুলোই কিন্তু এই সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের চলমান থাকতে হবে। তাহলেই এই রোগীর বাড়ার হারটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে রোগী ভর্তি হয়েছে 229 জন। এর মধ্যে শুধু আগস্টেই ভর্তির সংখ্যা 214 জন, আর মারা গেছে 5 জন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতীক্ষিত মেট্রো রেলের 3 সেট ট্রেন এখন দিয়াবাড়ির ডিপোতে। আগের 2 সেট কোচের সঙ্গে আজ যুক্ত হয় জাপানের কাওয়াসাকি থেকে আসা আরও 1 সেট। এ দফায় 2 সেট ট্রেনের মোট 12টি কোচ আসলেও প্রথম দফায় তুরাগ তীরের জেটি থেকে আনলোডিং করা হয় 1 সেটের 6টি কোচ। কাল দ্বিতীয় সেটের বাকি 6টি কোচ নেওয়া হবে ডিপোতে। এরপর প্রায় 19 ধাপে নানা পরীক্ষা নিরীক্ষা হবে কোচগুলোর। উত্তরার তুরাগ তীরের মেট্রো রেলের জেটি, যেখানে 4টি বার্জে একে একে আনলোডের অপেক্ষায় 2টি ট্রেন সেটের 12টি কোচ। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ই শুরু হয় কোচগুলোর আনলোড প্রক্রিয়া। সতর্কতার সাথে ক্রেনে করে ধীরে ধীরে এক একটি কোচ তুলে আনা হয় ট্রেইলারে। অত্যন্ত স্পর্শকাতরে কার্যক্রম সম্পন্ন করতে মেট্রো রেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছিল বাড়তি সতর্কতা, ছিল বাড়তি আয়োজন, নিরাপত্তা। 100% সেফটি এনশিওর হওয়ার পর আমরা এই ট্রেনগুলো লিফটিং করতেছি। লিফটিংয়ের মাধ্যমে ট্রেইলারে ওয়াগন ওঠানো, ট্রেইলারের মাধ্যমে নিয়ে যাওয়া ডিপোর ভিতরে। তার ডিপোতে যাওয়ার আগে আমরা ট্রায়াল রান করে ট্রেলারের মাধ্যমে রোড ইন্সপেকশন করি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে স্বপ্নের মেট্রো রেলের কাজ। সেই স্বপ্নযাত্রায় আরেক ধাপ সফলতা, তৃতীয় ও চতুর্থ ট্রেন সেটের 12টি কোচের এই আনলোড প্রক্রিয়া। আনলোড শেষে উত্তরার ডিপোতে প্রতিটি কোচকেই প্রায় 19টি কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এগুলোর ধাপগুলো নির্ধারিত করা এবং উইথ সেফটি এবং রিলেটেড টু সেফটি। এগুলো প্রথমে পারফরমেন্স টেস্ট করা হবে বিভিন্ন ট্রেনের, বিভিন্ন ইকুইপমেন্টের। তারপরে আমাদের আছে জয়েন্ট ইন্সপেকশন আছে, বিভিন্ন সিস্টেম ইন্সপেকশন আছে। কোচগুলো শক্ত করে বেঁধে ট্রেইলার যাত্রা করে উত্তরার মেট্রো রেলের ডিপোতে। প্রতিটি কোচ জেটি থেকে ডিপোতে পৌঁছে আবার নতুন একটি কোচ আনলোডে অংশ নিতে ট্রেইলারের লাগে অন্তত 1 ঘন্টা সময়। শুক্রবার বাকি ট্রেন সেটের 6টি বগি আনলোড করে নেওয়া হবে উত্তরার ডিপোতে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 5 মাস পর খুলল কক্সবাজারের সব পর্যটন কেন্দ্র। প্রবেশে নিষেধাজ্ঞা নেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতেও। তাই দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। এতে দারুণ খুশি ব্যবসায়ীরা। লোকসান কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছেন তারা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের বিশালতা আর নোনা জল, বালিয়াড়িতে ছুটাছুটি, এসবের টানে সৈকত শহর কক্সবাজারে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে উন্মুক্ত করে দেওয়া হয় সমুদ্র সৈকত। দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসছেন শত শত পর্যটক, মেতে উঠেন সৈকতের নোনা জলে। দীর্ঘ সময় পরে ঘর থেকে বের হয়ে বাচ্চাদের নিয়ে, পরিবার নিয়ে খুব ভালো লাগছে। মানসিক ফ্রেশনেসের কারণে এখানে আসা। লকডাউনে থাকতে গেলে অবভিয়াসলি একটু হাসপাস করে মনটা, সো এখন এসে ভালোই লাগছে। রিফ্রেশমেন্ট কাজ করছে। স্বাস্থ্যবিধি মানাটা জরুরি, যে কারণে স্বাস্থ্যবিধি মেনেই ঘোরাফেরা করছি। পর্যটক আসায় সবচেয়ে বেশি খুশি ব্যবসায়ীরা। লোকসান কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছেন হোটেল ব্যবসায়ীরা। যদি আল্লাহর রহমতে পর্যটক আসে, আমরা যতগুলো লস পাইছি এটা টাকাটা উঠতে পারে। আমাদের 5 মাসে কমপক্ষে 7 থেকে 8 লাখ টাকা পর্যন্ত আমাদের লস। পর্যটক আসা শুরু করছে, যদি এভাবে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা করে দাঁড়াতে পারবো আর কি। পরিস্থিতি পর্যবেক্ষণে সরজমিনে দেখতে সৈকতে আসেন জেলা প্রশাসক। এ সময় স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। হোটেলগুলো কোনো অবস্থাতেই 50%-এর বেশি ধারণ ক্ষমতা, সর্বোচ্চ 50%-এর বেশি কোনো অবস্থাতেই তারা বুকিং নেবেন না। আমরা আমাদের কমিটির মাধ্যমে, আমাদের মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে আমরা কিন্তু
সকাল দুপুর রাত আমরা কিন্তু এগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। গেল 4.5 মাসে কক্সবাজারের পর্যটনের সব খাতে ক্ষতি হয়েছে প্রায় 5,000 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে প্রথম দিনে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের আনাগোনা ছিল কিছুটা কম। কঠোর বিধিনিষেধ শেষে ফের পর্যটন কেন্দ্র খোলায় স্বস্তি প্রকাশ করেছেন এ খাতের ব্যবসায়ীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আবারও ভ্রমণ পিপাসুদের গুঞ্জন পর্যটন কেন্দ্রগুলোতে। টানা 4.5 মাসের বিধিনিষেধের পর মুক্ত বাতাসে যেতে পেরে খুশি পর্যটকরা। পাহাড়, ঝর্ণা আর অরণ্যের জনপদ খাগড়াছড়ি। নয়নাভিরাম দৃশ্য দেখতে আর নির্মল বিনোদন পেতে এখানে ছুটে আসেন পর্যটকরা। তবে প্রথম দিনে তেমন একটা ভিড় না থাকলেও পরবর্তীতে পর্যটকদের কোলাহলে মুখর হয়ে উঠবে এই পাহাড়ি এলাকা, এমনটাই আশা করছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি বেশি। আজ থেকে আসা শুরু করছে, পরবর্তীতে আশা করি যে পর্যটকরা বেড়ে যাবে। রাঙ্গামাটিতেও প্রথম দিনে দেখা মেলেনি কাঙ্ক্ষিত পর্যটকের। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক সহ বিভিন্ন স্পটে তেমন আনাগোনা ছিল না তাদের। এখনো হোটেলগুলোই বুকিং কম। কঠোর বিধিনিষেধে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার শঙ্কা কাটছে না ব্যবসায়ীদের। টানা 3 দিন বন্ধ সহ আগামীতে পর্যটক বাড়বে, আমরা আশাবাদী। স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে পর্যটন এলাকায় আসার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। এদিকে বৃহস্পতিবার সকালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় নাটোরের গণভবন। প্রবেশদ্বারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জীবাণুনাশক ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। দর্শনার্থীদের মন প্রাণ জুড়িয়ে যায় এখানকার প্রাকৃতিক রূপ আর সৌন্দর্যে। অনেক গাছে ফুল ফুটছে, অনেক সুন্দর লাগছে। ঐতিহ্যবাহী একটা রাজবাড়ি নাটোরের। আমরা কলেজ থেকে 8 জন স্টুডেন্ট আসছি। এছাড়া একঘেয়েমি কাটাতে আসা দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে এদিন সাভারের বিনোদন কেন্দ্রগুলোতে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। চাল আমদানির ঘোষণার পর নওগাঁর হাটে মন প্রতি 150 টাকা পড়ে গেছে ধানের দর। যদিও এই দর পড়ে যাওয়াকে স্বাভাবিক বলছেন ব্যবসায়ীরা। এদিকে চাল আমদানির কথা বলে ধানের এই দর কমানোকে সিন্ডিকেটের কারসাজি বলে অভিযোগ করছেন স্থানীয় কৃষকরা। ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে হাটগুলোতে প্রশাসনের তদারকি চান তারা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। মৌসুমের শেষ ভাগে ভালো দর পাওয়ার আশায় অনেক কৃষক তাদের গোলায় ধরে রাখেন ধান। এসব ধান বিক্রির জন্য ভোর থেকেই হাটে তোলেন প্রান্তিক চাষিরা। কদিন আগে ভালো দাম পেলেও নওগাঁর চকগড়ি হাটে সপ্তাহের ব্যবধানে এখন মন প্রতি 150 টাকা কমে ধান বিক্রি করতে হচ্ছে তাদের। হঠাৎ এ দর পড়ে যাওয়ায় সংসারের হিসাব মিলাতে পারছেন না তারা। দিন যাচ্ছে আর কমে যাচ্ছে, আবার সামনে হাটে আবার কত কম যাবে তা জানি না। লাভ তো ব্যবসায়ীরাই খায়, আমরা কৃষকরা কি পাই না। ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না। আমরা তো কৃষক, ধান না বিক্রি চলতে পারবো না। আমাদের ধানের উপরে আমরা নির্ভরশীল। ধান বেচে আমরা হাট করবো, বাজার করবো, পাড়ি টাকা দেবো, ধান লাগাবো। হঠাৎ ধানের দর পড়ে যাওয়াটাকে ব্যবসায়ীদের কারসাজি মনে করছেন চাষিরা। যদিও ব্যবসায়ীরা বলছেন ভারত থেকে চাল আনার খবরে ধান কিনতে হচ্ছে হিসেব কষে। আমরাও ধান কিনে বিপাকে আছি যে ধান বিক্রি হবে কিনা। প্রতিদিনের ন্যায় দাম কমতেই আছে। ভারত থেকে চাল আসতেছে, এই কারণে আমাদের বড় বড় মিলাররা ভয় করতেছে যে যদি আরো বেশি আমদানি হয় তাহলে চালের দাম পড়ে যাবে, এতে আমাদের লস হওয়ার সম্ভাবনা। জেলায় 76টি অটো আর 650 হাস্কিং মিল পরিচালনায় 7 শতাধিক ব্যবসায়ী রয়েছেন। কৃষি বিভাগের মতে গেল বুড়ো মৌসুমে জেলায় 11,80,000 মেট্রিক টন ধান কৃষকের ঘরে ওঠে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। যুক্তরাষ্ট্র জুড়ে করোনা ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে আগামী 20 সেপ্টেম্বর থেকে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। বুধবার মার্কিন স্বাস্থ্য কর্মকর্তা এবং চিকিৎসা বিশেষজ্ঞদের এক যৌথ বিবৃতিতে এই কথা জানানো হয়। এদিকে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিলেও এখনই বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন নেই বলে আবারও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। করোনা পরিস্থিতির সাম্প্রতিক অবনতি নিয়ে করণীয় ঠিক করতে বুধবার জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফাউসি, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির পরিচালক ডাক্তার রোসেল ওয়ালেন্সকি এবং খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ এর ভারপ্রাপ্ত কমিশনার ডক্টর জ্যানেট উডকক।
পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয় আগামী ২০ সেপ্টেম্বর থেকে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। এতে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী এবং নার্সিংহোমে চিকিৎসাধীন বয়স্ক ব্যক্তিবর্গ। এছাড়াও বুস্টার ডোজ নিতে পারবেন কমপক্ষে ৮ মাস আগে টিকার দ্বিতীয় ডোজ নেওয়া মার্কিন নাগরিকরাও। পর্যায়ক্রমে সব মার্কিন নাগরিক বুস্টার ডোজের আওতায় আসবে বলেও জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন মডার্না বা ফাইজারের ২ ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের ১ ডোজের টিকা গ্রহণকারীরা আপাতত বুস্টার ডোজ নিতে পারবেন। এর আগে সিডিসি এবং FDA যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য টিকার বুস্টার ডোজের অনুমোদন দেয়। এদিকে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিলেও এখনই বুস্টার ডোজ দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে আবারও সাফ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে টিকার সুষম বন্টন নিশ্চিতে গরিব দেশগুলোকে বেশি করে টিকা সরবরাহে ধনী দেশগুলোর প্রতি আহ্বানও জানায় সংস্থাটি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সকালে হঠাৎ থেকে হুজুরের সেন্স বোঝা যাচ্ছে না, তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি। হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন। চট্টগ্রামের হাসপাতালে নেতাকর্মীদের ভিড়। হাটহাজারী মাদ্রাসায় জানাজা শেষে নেওয়া হবে ফটিকছড়িতে। আদালত থেকে হাজতে নেয়ার সময় টানা হ্যাচড়ায় পড়ে গেলেন চিত্রনায়িকা পরিমণি। দেয়া হয়নি জামিন, মাদক মামলায় আবারও একদিনের রিমান্ডে। এবং ফার্মেসিতে মডার্নার টিকা জব্দের ঘটনায় মামলা। টিকার চাহিদা বাড়ার সুযোগে অসাধু চক্রের তৎপরতা। ব্যবস্থাপনা সংকটকে দুষছেন বিশেষজ্ঞরা। করোনায় অর্ধ শতাধিক মৃত্যু। এই ছিল দুপুরের সময়ের সঙ্গে থাকুন সময়ের।